সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। আলোচনা ও পর্যালোচনার পর আসন ছাড়ের বিষয়েও সিদ্ধান্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচনী প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে জামায়াত। সমঝোতা হলে শরিকদের ১০০ আসন ছাড় দেওয়ার কথাও জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমাধান খুঁজতে কাজ করছে ৯টি দল। বিএনপি ও জামাতের বাইরে নির্বাচনী ঐক্যের সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আসন সমঝোতা ও নির্বাচনী কৌশল, এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। সমুদ প্রোটিরার সর্বশেষ জাহাজও আটক। গাজার দিকে এগিয়ে চলছে নতুন বহর। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। অর্ধযুগেও রূপপুর বালিশ কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি। কক্সবাজারে গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড। এবং বৈরী আবহাওয়ায় রাজধানীর কাঁচা বাজারে দামে আগুন। বেগুনের কেজি ঠেকেছে ২০০-তে, মরিচ ৩০০-র উপরে, বাড়তি মুরগির দরও। বৃষ্টিতে সরবরাহ সংকটের দোহায়। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আসন সমঝোতা ও নির্বাচনী কৌশল। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমে নাহিদ ইসলামের একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। তিনি যেটি বলেছেন যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আস্থা রেখে প্রতারিত হয়েছি, সময় হলে নাম জানানো হবে। নাহিদ ইসলাম এই বক্তব্যটি করেছেন। আপনি কিছু কি বুঝতে পারছেন কাদেরকে ইঙ্গিত করেছে? বা ধন্যবাদ আফজাল। ঠাকুর ভাই আছেন, দর্শকের শুভেচ্ছা। এই কথাটা কিন্তু খুবই একটা আক্ষেপের কথা, কারণ আমরা যদি দেখি যে যখন এই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছিল বা শেখ হাসিনার পতনের পরে কোন ফরম্যাটে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হবে, তখন আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছে। আমাকে মির্জা ফখরুল সাহেব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ছাত্ররা ওনার কাছে গিয়েছিল এবং তারা একটা তালিকা নিয়ে যে কোথায় কাকে হয় ওনার মতামত নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। আবার প্রধান উপদেষ্টাও কোথাও কোথাও বলেছেন যে আমি দেশে ফেরার পরে আমাকে তো একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, আমার এখানে খুব বেশি মানে ইনক্লুড করার সুযোগ ছিল না। আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি ওনার নিজের চিন্তা হয়তো ২ থেকে ৩ জন অ্যাডভাইজার ইনভলভ হয়েছেন, বাকিটা ছাত্ররাই যেভাবে দিয়েছে সেভাবে হয়েছে। এখন এই যে ছাত্ররা যে তালিকাটা দিয়েছে অ্যাডভাইজারদের, ধরেন এখানে কয়েক ধরনের অ্যাডভাইজার আমরা দেখি। কয়েকজনের মধ্যে আমরা দেখি যারা অল থ্রো আমাদের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ডক্টর আসিফ নজরুল সহ আরও বেশ কয়েকজন আছেন। এরা আমাদের আন্দোলনে সবসময় আমরা দেখেছি কোনো না কোনোভাবে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। রিজওয়ানার আপার কথা বলা যেতে পারে, তারপরে আপনার আসিফ নজরুলের কথা তো বললামই, ছাত্রদের পাশাপাশি কিন্তু আরও অনেকে আছেন যাদের হয়তো সেভাবে আন্দোলনে আমরা কখনো তাদেরকে সেভাবে পাইনি। তো আন্দোলনে পাওয়া না পাওয়া গুরুত্বপূর্ণ না। যেমন প্রফেসর ইউনূস নিজেই তো বলেছেন, সেদিন ইন্টারভিউতে দেখলাম উনি বলেছেন যে দেশে কি ঘটছিল আমি জানতাম না, ওনার জানার কথাও না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, নানাভাবে ছিল। আমার এখনও মনে আছে যে আমরা যখন পল্টনে মিছিল করি ৩টা দল মিলে, আমরা গণ অধিকার পরিষদ আর এনডিএম একটা মিছিল করেছিলাম। এটা সম্ভবত ১৯ তারিখ বা ২৪ তারিখ, মানে আমার এই 2টা ডেট নিয়ে একটু কনফিউশন আছে। সেখান থেকে কিন্তু আমরা দাবি জানিয়েছিলাম 2 জনের প্রতি। একজন হচ্ছে ডক্টর ইউনূস, আরেকজন হচ্ছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। এই 2 জনকে স্পেশালি আমার মনে আছে, 2 জনের নাম উল্লেখ করে, ভিডিওটা এখনও আছে। বলেছিলাম যে আপনারা এই টাইপের যারা আছেন, ডক্টর ইউনূস, আবদুল্লাহ আবু সাইদ, আপনারা কিন্তু আমাদের
যে কোনোভাবে হোক আপনাদেরকে একটা আমরা সম্মানের জায়গায় দেখি। হুম। এতদিন আমাদের বিরুদ্ধে এত অত্যাচার হয়েছে, এত অনাচার হয়েছে, আমাদের অধিকার নষ্ট হয়েছে, আমরা ইলেকশন পাই নাই, আমাদের মিটিংয়ে গুলি করে গুম খুন করা হয়েছে। আপনারা হয়তো আমাদের জন্য কথা বলেন নাই, কিন্তু প্লিজ এখন কিন্তু আর রাজনৈতিক ইস্যু নাই, এটা আর বিএনপি জামাত বা অন্যদের আন্দোলন নাই, এটা একটা জাতীয় অভ্যুত্থান আন্দোলন। আপনারা প্লিজ এখন আপনারা আমাদের পাশে দাঁড়ান। হুম। এটা বিভিন্ন পত্রিকায় এসেছিল ওই আহ্বানটা। এবং এরপরে আমি অবশ্য দেখি আব্দুল্লাহ আবু সাইদ একটা লেখা প্রথম আলোতে লিখেছিলেন লাস্টে, আর ডক্টর ইউনূস তো একটা বিবৃতিও দিয়েছেন বা উনি একটা অবস্থান নিয়েছিলেন। আমি যেটা বলতে চাই যে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে আসলে উনি মানে এই অ্যাডভাইজারদের সাথে কি তাদের কোনো কথা হয়েছিল বা কোনো অঙ্গীকারে বা কোনো কিছুতে হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা প্রকাশ হওয়া উচিত, সেটা জানানো উচিত। এবং কারা কারা এই ধরনের কমিটমেন্ট রক্ষা, সে কমিটমেন্টটা কী ছিল আসলে? আমরা যেটা জানি না যে ন্যাশনাল কমিটমেন্ট হচ্ছে আমাদের, মানে প্রফেসর ইউনূসও বারবার যেটা বলেন যে আমাদের 3টা মেজর কমিটমেন্ট, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, আমরা যদি একটা ভালো নির্বাচন করতে না পারি, আমাদের এই সব সংস্কার কে করবে? নেক্সট গভর্নমেন্টই তো সবচেয়ে বেশি লায়াবল হবে বা রেসপন্সিবল হবে। তো 3টা জিনিসই আমি মনে করি যে এই 3টা জিনিসের ব্যাপারে আমরা কিন্তু দেখি কিছু কিছু উপদেষ্টাকে আমরা দেখি উনি কিছুই জানেন না। ওনাকে কিছু বলতে গেলে উনি বলে যে ভাই এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার কি? উনি ওনার মিনিস্ট্রি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনি ওনার মানে কয়েকজন উপদেষ্টা তো আছেন যে ওনাকে ওনার ফরম্যাটের বাইরে কোনো বিষয় আলাপ করা যায় না। তো কথা হচ্ছে রাষ্ট্রের এরকম পরিস্থিতি, ইভেন একজন উপদেষ্টা আমাকে বললেন যে ভাই ওই ক্যাবিনেটে, ওই কিচেন ক্যাবিনেটে কি হয় আমি জানি না, আমি কিন্তু কিচেন ক্যাবিনেটের কেউ না। তো এই জিনিসগুলো খুবই খাপছাড়া, এগুলো আমরা পাবলিকলি এখন বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ আমরা চাই, আমরা জানি এই সরকার গোছানো না, এটা কোনো একটা দলীয় সরকার না, এদের হয়তো এইভাবে পরিকল্পনাও ছিল না, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং এর আগে হয়তো তারা বসে একটা প্ল্যানও করার সুযোগ পান নাই। কিন্তু কথা হলো সেটা কয়দিন? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, দেখতে দেখতে তো আমরা 1.5 থেকে 2টা বছরের কাছাকাছি আসলাম, তাই না? এটাকে আপনারা আর এটাকে তো এই যে আজকে নাহিদ ইসলাম এটা বললেন বা আমরা আজকে এই যে কথাটা বললাম, এটা আমরা তো বলতে বাধ্য হচ্ছে এখন। জি, আপনারা কেন এটাকে গুছিয়ে এই জায়গাটা আনতে পারলেন না? কেন এই জায়গাটায় কথা হচ্ছে যে আমাদের প্রতি আপনাদের যে কমিটমেন্ট ছিল বা আমাদের যে প্রত্যাশা ছিল, সেই জায়গায় আপনাদের কমিটমেন্ট নাই কেন? জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেও একই বিষয়ে একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আমরা বিশ্বাস রেখে আস্থা রেখে প্রতারিত হয়েছি। আপনার বিশ্লেষণ কি মনে হয় যে অনেকেই বলতে কাদেরকে মিন করেছেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক মঞ্জু ভাই। দেখুন, আমি গতকাল কতগুলো বিজনেস ভিডিও দেখছিলাম, তো ওখানে দেখলাম যে পৃথিবীতে শিক্ষা বা সব কিছুর চেয়ে দামি হচ্ছে জিনিসটার নাম হচ্ছে অভিজ্ঞতা। এটা অর্জন করতে হয়। তো একটা এই যে ওনারা যে নাহিদ ইসলাম যেটা বললেন যে তারা আন্দোলন করেছেন, তারা প্রধান উপদেষ্টার ব্যাপারে তাদের মতামত দিচ্ছেন, মনে করলাম ক্যাবিনেট ফর্ম করার মতো গুরুর সিদ্ধান্ত তারা নিতে গেলেন কেন? 90 সালে তো এটা নেয় নাই, ছাত্ররা তো এটা নেয় নাই। 90 সালে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম 6 জনের একজন, আমাদের কনভেনিং কমিটি ছিল তখন, 31 সদস্য বিশিষ্ট কমিটি। তো এই জন্য আমি বলছি 90 সালে যে নেয় নাই বলে এটা হ্যাঁ, ভালো হয়েছে, তো এটা তো যুক্তি আসতে পারে। আমি আপনাকে বলি 90 সালে এই সময়ে যা হলো, এই সময়ে যা হলো 90 সালে তার থেকে আমি বলবো ভালো হয়েছে। 90 সালে এনার্কি হয় নাই, নৈরাজ্য হয় নাই, 90 সালে মব হয় নাই, 90 সালে এইরকমভাবে মবের নামে চাঁদাবাজি হয় নাই, 90 সালে যে মানুষের উপর যে যারাই করে থাকুক কাজটা, মানুষ তো এখানে বঞ্চনার, মানুষ তো এখানে নির্যাতনের শিকার হয়েছে। এটা তো মানুষের উপর দিয়ে গেছে। ওই কেউ বলবে যে বিএনপি করেছে, কেউ বলছে যে জামাত করেছে, বাট সবগুলার সাফারার কে? মানুষ। তো আপনি দেখুন নেপাল
যে আজকে প্রমাণ করেছে নেপাল, সুশীলা কার্কি তিনি বলেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। সংস্কার, আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের কয়েকজন সহকর্মী মারা গিয়েছেন গত 15 বছরে। উনি একদিনও তো জেল খাটেন নাই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো জেল খেটেছেন 3 বছর। নির্জন কারাবাস, নির্জন কারাবাস একজনকে 7 দিনের বেশি একসাথে দেওয়া যায় না পরপর, এরপর আবার গ্যাপ দিয়ে দিতে হবে, 15 দিন গ্যাপ দিয়ে নির্জন কারাবাস। বেগম খালেদা জিয়া প্রায় 2 বছর নির্জন কারাবাসে ছিলেন। তো বেগম খালেদা জিয়া বিচার করবেন না, বেগম খালেদা জিয়া সংস্কার করবেন না, আর ডক্টর ইউনূস উনি বিচার আর সংস্কার করবেন। তো সেইখানে এই যে আইডিয়াটা ছিল যে রাজনৈতিক দলগুলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে সংস্কার করবে না, বিচার করবে না, এই আইডিয়াটাই প্রথমত ভুল। এই আইডিয়াটা প্রথমত ভুল কেন আমি আপনাকে বলছি যে আপনি এখন বলবেন যে কিন্তু আমাদের দেশের যে রাষ্ট্র পরিচালনার ইতিহাস এবং রাজনীতির ইতিহাস, সেটা তো প্রতারিত ইতিহাস না। আমি আপনাকে বলতেছি যে ইভেন আমি আপনাকে বলছি এই তো শেখ মুজিব তো নাম নিলেই নাকি মুখ অপবিত্র হয়ে যায় কেন? আমি তো মনে করি যে শেখ মুজিব সবুর খানের বাসায় টাকা পাঠাতেন, যে ইয়ারপাড়ের সাহেব টাকা পাঠাতেন, কি নাম শাহজিউর রহমানের বাসায় টাকা পাঠাতেন, এটা তুফাইল বলছেন যে এই কালচারটা তো ফজলুল কাদের চৌধুরীর বাসায় টাকা পাঠিয়েছেন। মৌলানা ভাসানীকে পায়ে ধরে সালাম করেছেন সিটিং প্রাইম মিনিস্টার হিসাবে। এটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রশ্নে, জাতীয় ঐক্যমতের প্রশ্নে, যা ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে কাজটা খারাপ ছিল না। আমি মঞ্জুভাইকে সম্মান করি, মঞ্জুভাই আমাকে সম্মান করেন। মঞ্জুভাই আলাদা পার্টি করেন, আমি আলাদা পার্টি করি। আমি মঞ্জুভাইকে দেখলেই যুদ্ধাংদেহী হয়ে যাব, আর মঞ্জুভাই আমাকে দেখলে যুদ্ধাংদেহী হয়ে যাবে, কাজটা এটা সঠিক না। তো পলিটিশিয়ানরা, আমি আপনাকে বলতেছি, আমাদের একজন মৌলানা সাহেব বলেছেন যে তিনি নাকি আধা ঘন্টা কথা বলেছেন ম্যাডাম খালেদা জিয়ার সাথে, মামুনুল হকের কথা, যে উনি একবারের জন্য হাসিনার নামটি উচ্চারণ করেন নাই, শেখ হাসিনার নাম উচ্চারণ করেন নাই। তো এখন আপনি বলবেন যে বেগম খালেদা জিয়া কেন শেখ হাসিনাকে গালাগালি করলো না? গালাগালি করলে কি এটা পলিটিক্যাল কালচারের জন্য, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির জন্য ভালো হতো? ভালো হতো না। তো পলিটিশিয়ানরা অনেক নির্যাতনের কথা মনে রাখেন, কিন্তু এটা ভুলে যান না, কারণ তার তখন অনেক কাজ থাকে। ন্যাশনাল ইউনিটি, ইন্টিগ্রিটি, ডেভেলপমেন্ট, এইগুলার প্রশ্নে তার অনেক বেশি প্রায়োরিটির কাজ থাকে, অগ্রাধিকারের কাজ থাকে, যে এই এদের বিচার করার থেকে আপনি আওয়ামী লীগ যে সময় নষ্ট করেছে, সে সময় কেমন করেছে যে এই যে যুদ্ধাপরাধের বিচারের নামে, এবং অনেকটা সে একেবারেই প্রতিহিংসার বসে যে শাস্তি দিয়েছে। তো এইগুলো তো কাজটা ভালো হয় নাই। তো আমি এখন আমার বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমি তো আমার আগে ন্যাশনাল রিকনসিলিয়েশন, জাতিকে ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে, আমার জাতির ওই অগ্রগতির প্রশ্ন আছে, আমার ভবিষ্যৎ প্রজন্মের চাকরি বাকরি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার প্রশ্ন আছে, আমি সামনের দিকে এগোবার প্রশ্ন আছে। আমি শুধু পেছনের দিকে গিয়ে শুধু যা আছে পেছনের দিকে নিয়ে ব্যস্ত থাকি, এটা অনেক সময় পলিটিশিয়ানরা করেন না। এর অর্থ পলিটিশিয়ানরা প্রতারণা করেন নাই, পলিটিশিয়ানরা নিজেদের যে প্রতিহিংসার রাজনীতি না করে বরঞ্চ জাতির জন্য ভালো করেছে। আপনার কাছে আবার আসবো মঞ্জু ভাই, জামায়াত সরকার যাবে, বিরোধী দল হবে বিএনপি, এর আগে জামাতের একজন নেতা এই কথাগুলো বলেছিল। আজকে দেখলাম ছাত্র শিবিরের বর্তমান যে সেক্রেটারি সাদ্দাম, তিনিও বলেছেন যে জামাত 100 আসন পাবে। আমরা আপনার কাছে জানতে চাওয়া যে জামাত কি এখন ফাইটিং পজিশনে চলে গেছে এবং বিএনপি এখনো তাদের যে স্বস্তিদায়ক জায়গায় অর্জন করতে পারে নাই কিনা? না, একটা দল তো ফাইটিং পজিশনে যাওয়াটা খারাপ না। জামাত যদি একটা প্রতিদ্বন্দ্বী শক্তি আকারে দাঁড়ায়, কারণ আগে ছিল আওয়ামী লীগ বিএনপির একটা দ্বন্দ্ব। আমরা বলি না যে পজিশন, চেয়ার কখনো খালি থাকে না, আমরা একটা কথা বলি তো সবসময়। তো এখন বিএনপি আওয়ামী লীগের এতদিন একটা দ্বিমুখী দ্বন্দ্ব ছিল, বা আমাদের দ্বিদলীয় রাজনীতির একটা বলয় ছিল। আওয়ামী লীগ অপেক্ষাকৃতভাবে সবাই বলছে আওয়ামী লীগ নাই, কেউ বলছে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে, কেউ বলছে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ অনেকটা তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো সে জায়গায় বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হতে পারে?
আমরা এতদিন দেখেছি একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ভাব, যে এনসিপিও আছে সিরিয়াসলি বিএনপির সাথে এক ধরনের, ওর জামাতও আছে। তো এখন আমরা দেখছি ডাকসু ইলেকশনের পর পর এটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে, মানে ইকুয়েশনে এখন দেখা যাচ্ছে এটা জামাতের দিকে পাল্লাটা ভারী, যে জামাতই এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আকারে দেখা যাচ্ছে রাজপথে, আলোচনায়, টক শোতে, আপনাদের টেবিল আলোচনায়। তো সেক্ষেত্রে জামাতের লোকদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা হতেই তো পারে, এটা আমি অত দেখি না। আবার আমরা এত হিসাব নিকাশ কীভাবে মেলাবো, যতক্ষণ পর্যন্ত ভোট না হবে ততক্ষণ তো এটা বোঝা যাবে না। আমি এই আলোচনায় থাকবো, কিন্তু একটু ছোট্ট করে ঠাকুরভাই যেটা বলেছেন, যে দেখেন এটা আমি আরও অনেকের মুখে শুনেছি যে ছাত্ররা সরকারে যাওয়াটা ভুল হয়েছে। এটা আমরা এখন কেন বলছি? এখন এই জন্যই বলছি, ছাত্ররা যখন বিভক্ত হয়ে গেছে, ছাত্রদের বিরুদ্ধে যখন কিছু কিছু টুকটাক অভিযোগ উঠেছে, এবং তারা যেহেতু কিছু শক্ত কথাবার্তা বলেছে, পরিবর্তনের জায়গা থেকে কথা বলেছে, কথাটা আসছে, যদি এটা না হতো কি হতো? তখন ছাত্ররা বাইরে থেকে তো এই শক্তি কথাগুলো বাইরে থেকে বলতো, এবং আরো কঠিনভাবে তারা হয়তো সরকারের সাথে তাদের একটা দ্বন্দ্ব হতো। তখন তো কেউ কেউ এটা বলতেও পারতো যে তোমরাই তো ক্ষমতায় ছিল, বা তোমরাই তো একটা আন্দোলন বিপ্লব করছো, তোমরা করো নাই কেন? যেমন এখন বলতেছে যে আপনারা সংবিধান ফেলে দেন নাই কেন, আপনারা শহীদ মিনারের শপথ নেন না কেন, এখন বলছে না। শহীদ মিনারের শপথ নিলে হয়তো উল্টাটা তখন বলতো যে আপনারা কেন কনস্টিটিউশনকে তখন ধরেন না, এখন তো কিছুই নাই। এই যেমন 90-এর কথা বলা হচ্ছে, 90 আর 24, ঠিক আছে, 90 থেকে গণহত্যা হয়েছে না, 90 থেকে আপনার এই মানে পুরো প্রশাসন প্রতিষ্ঠা ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, এত ম্যাসিভ জায়গা তো হয় নাই। 90-তে এরশাদের দেয়া চিফ জাস্টিসকে আমরা কিন্তু প্রধান মানে উপদেষ্টা বানিয়েছিলাম। এবারে তো চিফ জাস্টিসই নাই একটাও। আপনাকে তো পুরা হাইকোর্ট ডিভিশন থেকে এনে আপনাকে অ্যাপিলেট ডিভিশন গঠন করতে হয়েছে। তো আমরা যখন বলি তখন আবার এই বাস্তবতাগুলো আমাদের মানে আমরা উপেক্ষা করে যাই। নেপালের কথা ধরেন, নেপালে কি হয়েছে? নেপালে কি সুপ্রিম কোর্টে কোনো আঘাত হয়েছে? নেপালে কি আপনার পুলিশ স্টেশন, আইজি সব পালাই গেছে? পালাই তো যায় নাই। সুতরাং ঠিক আছে, নেপালে একটা স্টেবল, নেপালের সাথে তুলনা করতে পারেন আপনি আমাদের 90-এর পজিশনকে, যে তখন একটা সরকার এসে বলছে আমরা ইলেকশন করে দেব। এখন এবারের আন্দোলনটা খেয়াল রাখতে হবে যে ইলেকশন আমরা চাইতে পারতাম, যদি ওই যে আমরা 18 সালে আন্দোলন করে যদি সরকার ফেলে দিতে পারতাম, বা 24-এর নির্বাচনের পরপর যদি আমরা সরকার ফেলে দিতে পারতাম, আমরা তো পারি নাই। ফলে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে একটা বৈষম্যের জায়গা থেকে, সেখানে বাধ্য হয়ে রাষ্ট্র সংস্কারের জায়গাটা প্রাধান্য পেয়েছে। আরেকটা দাবি অনিবার্য হয়ে চলে আসছে, সেটা হচ্ছে এতগুলো 1400 মানুষ এবং 24-25 হাজার লোকের হত্যাকাণ্ড। এই দাবিকে আপনি কিভাবে নির্বাচন দিয়ে এটাকে করবেন? এটা মানে এটা না যে খালেদা জিয়া বিচার করবে না বা খালেদা জিয়া সংস্কার করবে না। বিএনপি নিজেই তো সংস্কারের কথা বলেছে, 31 দফা দিয়েছে না? 31 দফা তো বিএনপির একার দাবি না, এটা তো বিএনপি আবার সবাইকে নিয়ে এটাকে আবার এক ধরনের মানে কম্বাইন্ড একটা দাবি আকারে তৈরি করেছে। সুতরাং আমি এটা মনে করি না যে ছাত্ররা গেলে ক্ষতি হয়েছে, না গেলে ভালো হইতো। ছাত্ররা গিয়েছে, খারাপ হয় নাই। গিয়ে যদি তারা তাদের ক্রেডিবিলিটি ধরে রাখতে পারতো আরো ভালো হইতো। গিয়ে তারা যদি আজকে রাষ্ট্র সংস্কারের জায়গাটায় ভালো ভূমিকা রাখতে পারতো, নিজেদের সততা নিষ্ঠাটা দেখাইতে পারতো। এখন দেখেন আপনি আজকের এই সরকারকে আমরা যে সমালোচনাটা করছি, যেমন আমি একটু আগে সিরিয়াসলি সমালোচনা করলাম সরকারের, এই সরকারকে আপনি কম্পেয়ার করতে পারবেন নেক্সট গভর্নমেন্টের সাথে। নেক্সট গভর্নমেন্ট আসার পরে তার 2 বছরে সে কি করলো, এই 2 বছরে তারা কি করলো, যখন তো আপনি তুলনা করবেন তখন দেখবেন মানুষ বলবে যে না, ডক্টর ইউনূস তো ভালোই করেছিল। বা তখন বলতে পারতো যে এটাই তো আমরা, বিএনপি তখন বলতে পারবে যে আমরা এই জন্যই তো বলছিলাম যে তাড়াতাড়ি ইলেকশনটা দেন। তা আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটাকে বলি যে কারা কত আসন পাবে, বা আপনার এখানে যেটা দেখলাম আপনার আজকের আলোচনার মূল কথা আসন সমঝোতা। জামাত বলছে তাই 100 আসন ছেড়ে দিবে তার শরিকদেরকে, বিএনপি বলছে তারা 50 বা কখনো কখনো শুনি 70-80 সিট ছেড়ে দেবে। তো এটা তো খুবই ভালো কথা, দুই দলই একটা কম্পিটিশন করছে, কে কত, মাঝখান দিয়ে আমরা হয়তো উপকৃত হইতে পারবো বেশি, কারণ টানাটানি একটা এই আসনগুলো ধরেন জামাত যদি 100 ছাড়ে, বিএনপি যদি 50, 60, 70টা ছাড়ে, তাহলে তো অনেক সিট। তা এতগুলো সিট অ্যাভেল করবে কে? এতগুলো রাজনৈতিক দলের মধ্যে নিশ্চয়ই এটা তো একটা ভালো দিক, অনেক মানে মাঝখানের রাজনৈতিক দলগুলো এই সুবিধাটা পাবে। আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো যতবার আপনার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার কিন্তু আফজাল হিসাব নিকাশ উল্টে পাল্টে গেছে। আপনি দেখবেন 91-এর নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসছে, ট্রেন্ড ছিল পুরা বিএনপির বিপক্ষে, মানে আওয়ামী লীগের পক্ষে ছিল। মানুষ যখন একবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারে তখন গণেশ উল্টে যায়।
ঠিক আপনি দেখেন 2000 তারপরে হচ্ছে 1996-তে মানুষ কি আশা মানে কি এত এত বড় পরাজয় হবে এইভাবে হবে মানুষ চিন্তা করে নাই। ঠিক একই কথা আমি এবারও দেখছি, এবারের ইলেকশনটা আশা করা যায় যে এখানে কোনো কেন্দ্র দখল ভোট চুরি এগুলো হবে না, প্রশাসনকে সেভাবে ব্যবহার করা হবে না, আমরা প্রত্যাশা করছি। কিন্তু হইলে তো আরও বিপদ। যদি না হয় তাহলে আপনি দেখবেন বিএনপির হিসাব জামাতের হিসাব ওলটপালট হয়ে যেতে পারে, এবং এটা হয়েছে। আপনি একেবারে 4টা ইলেকশন দেখেন যেগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে হিসাব মেলে নাই। সুতরাং এবারে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, কেউই খুব খুশি হয়ে তার হিসাব নিকাশ থাকবে তা না। ভোটাররা কিন্তু এই যে বারবার যতগুলো কিন্তু আপনি এক জায়গায় বলছিলেন যে আগে আমরা বিএনপি জামাত এনসিপি 3 দলকেই মোটামুটি বিএনপির প্রতিপক্ষ বা একজন আরেকজনের প্রতিপক্ষ বলতাম, এখন বিএনপি জামাতের প্রতিপক্ষ, কিন্তু এনসিপি হঠাৎ করে মানে মাঠছাড়া হয়ে গেল। না, মাঠ ছাড়া হয়েছে আমি সেটা বলছি না, আমি বলছি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখন মানে প্রতিযোগিতাটা বিএনপি আর জামাতের মধ্যে হবে। মানে এটা আমি বলছি যে ফিল্ড দেখে মনে হচ্ছে। বাস্তবে কি হবে সেটা তো আপনি ওই যে বললাম না, ভোট না হলে আপনি বুঝতে পারবেন না। জি, মোশাররফ আহমেদ ঠাকুর যেই কথাগুলো মঞ্জু ভাই বলছিলেন, আমারও একটা প্রশ্ন। গতকালকে আমার এই টকশোতেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে 14 মাসে বিএনপি জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারে নানা রকম চাঁদাবাজি থেকে শুরু করে নানা রকম অভিযোগের কারণে, এবং জামায়াতের অবস্থান দেখে এবং যেটি মনে হচ্ছে জামাত একটা ফাইটিং পজিশনে চলে গেছে আগামী নির্বাচনে, আর বিএনপি এখনো কমফোর্ট জোনে যেতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এক্স্যাক্টলি এরকম মনে করার কোনো কারণ নাই। আমি আপনাকে বলছি যে ইলেকশন করতে গেলে একটা কনস্টিটিউয়েন্সিতে কমপক্ষে 120 থেকে 30টা সেন্টার থাকে এবং 5 থেকে 2টা বুথ থাকে। তো আপনি এখানে হিসাব করুন কি পরিমাণ লোকের যে এজেন্ট, বিকল্প এজেন্ট। তো যদি আমি 100টা সেন্টার ধরি তাহলে 3টা করে যদি বুথ ধরি তাহলে 300, বিকল্প এজেন্ট আরও 600। তো এবং ওইখানে আপনি বাইরে লোকজন যে বসানোর যে অবস্থাটা, মানে লোকজনকে ইনফরমেশন দেওয়া, ভোটার ইনফরমেশন, ভোটার নাম্বার এগুলো দেওয়া, এটা একটা প্রতিটা ইয়াতে প্রতিটা আসনে একটা বিশাল যজ্ঞের ব্যাপার, বিশাল কাণ্ড। এবং বড় সাংগঠনিক বেস ছাড়া শুধুমাত্র পপুলার বেস দিয়া ইলেকশন করা যায় না। আমি আপনাকে বললাম 18 সালে, আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের সাথে আমি 18 সালে নির্বাচন করে এসে আমি অনেকগুলি টেলিভিশনের আমার এখানে আমি বলছি আওয়ামী লীগ আর কোনোদিন পুলিশ আর্মি ছাড়া আর ইলেকশন করতে পারবে না। 18 সাল এটা ক্লিপ হয়েছে, অসংখ্য খুব ক্লিপ হয়েছে। আওয়ামী লীগ আর কোনোদিন পুলিশ আর্মি ছাড়া ইলেকশন করতে পারবে না, শেষ, এটা ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইবারের জন্য যে চ্যালেঞ্জটা জামাত বিএনপিও না, এইবারের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে যে ভোটের চ্যালেঞ্জটা, ভোট সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য উভয় পার্টি, অন্যান্য পার্টি সবাইকে মিলে বলতে হবে যে ভাই কেউ কেন্দ্র দখল করবেন না, কেউ দরজা লাগাবেন না, কেউ রেজাল্ট শিট আগেই লেখাইয়া নেবেন না, কেউ সকালে 12টার সময় দুপুরবেলা যার যার জায়গায় ক্ষমতা আছে বিজয় মিছিল করে ফেলবেন না। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করার জন্য আমি আপনাকে বলছি এই চ্যালেঞ্জগুলি বিএনপির জন্য যেমন, জামাতের জন্য যেমন, এবং যারা আজকে গণতান্ত্রিক শেখ হাসিনার বিপক্ষে যারা এই গণ অভ্যুত্থান করছেন, মঞ্জু ভাইয়েরাও সামনের কাতারে ছিলেন, এদের সবার জন্য এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ভোটিং সিস্টেমটাকে সত্যিকারভাবে রান করানো এবং বিশ্বাসযোগ্য করে তোলা, ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখা, এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ হবে। জি, আরেকটা আমি আপনাকে বলতে চাই, আমি আপনার প্রসঙ্গের একটু বাইরে আনি। আচ্ছা, এই বাইতুল মোকাররমের যে আমাদের ইমাম সাহেব যে নামাজ পড়ান, এটা যদি রেডিওতে চালাই দেওয়া হয় আর সব জায়গায় যদি, সব মসজিদে যদি একসাথে নামাজ পড়ে, তাহলে এই ইমাম মুয়াজ্জিন এদের খরচ বেঁচে যায় না?
তো এটা করি না কেন? এটা মুসলমানরা মানে না। সে তার প্রত্যেকটা ইউনিট লেভেলে, মহল্লা লেভেলে মসজিদের ইমাম সে নির্বাচিত করে দেখে শুনে। তো পিআর সিস্টেমে আপনি একটা ছোট ইমামই না দেখিয়া মানতে চান না, আর আপনি আসনের দণ্ড মুন্ড যা আছে সব কিছু দেখবেন, উন্নয়ন, ডেভেলপমেন্ট, আইন, মানুষের চাওয়া পাওয়া যা কিছু আছে, আপনি না দেখে ওই লোকটাকে আপনি বলবেন যে আমি ওই মার্কাকে দিলাম, ওই মার্কার নেতা যা বলবেন, যারে পাঠাবেন আমার এখানে ইমাম, তিনি আমাদের এই সব কিছু দেখবেন। তো এটা আমার মনে হয় যে এইসব বিষয়েও আমি উত্তাপমুখী কথা বলছি না, আমি বলছি যে নিজেরা বসুন, আলোচনা করুন। সবাই নির্যাতিত হয়েছেন, কেউ বেশি লোক ফাঁসিতে ঝুলেছে, কেউ অল্প ঝুলেছে, কেউ বেশি রিমান্ড খেটেছেন, কেউ কম খেটেছেন, সবাই তো খেটেছেন নাকি? মুক্ত তো নাই, ওই সেফে তো ছিলেন না কেউই। তো এই জন্য কাদা ছড়াছড়ি না করে বরঞ্চ আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করে ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা কিভাবে হবে, সরকার কিভাবে মানুষের কাজটা করবে, এটা একটা জাতীয় ঐক্যমত তৈরি করা। কাছে আবার আসবো যদি সময় পায় হাতে। মঞ্জু ভাই, জামায়াত তাদের, আপনাকে জামাত নিয়েই বেশি প্রশ্ন করা হচ্ছে। জামায়াত তাদের রাজনৈতিক চেহারা মোটামুটি নরম করেছে এবং এটা অনেকেই বলছেন যে তাদের রাজনৈতিক কৌশল, আবার কেউ কেউ বলছেন যেটি আসলে পশ্চিমাদের সমর্থন নেওয়ার চেষ্টা, লোগো পরিবর্তন থেকে শুরু করে নানা বিষয়গুলো নিয়েই তারা মোটামুটি চেঞ্জ করছে। এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও দেখলাম যে এবারই দেখলাম যে বিভিন্ন পূজা মণ্ডপেও তাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা যাচ্ছেন এবং হিন্দুদেরও প্রার্থী দেওয়া হচ্ছে। এটা কি আসলে তাদের রাজনৈতিক কৌশল নাকি পশ্চিমাদের দেখানোর চেষ্টা? না, সত্যিকার অর্থে তো এটা একটা কৌশল, এবং এই কৌশলটা তার নীতিতে কনভার্ট করবে কিনা। একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে কৌশল। যেমন আমার নীতি হচ্ছে আমি ইসলামিক দল, ইসলামিক দলের যদি ওনাদের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে দেখেন, একটা ইসলামিক দলের সদস্য হওয়ার জন্য আপনি এই সমস্ত দলের যদি আপনি সংবিধান পড়েন, গঠনতন্ত্র পড়েন, তাহলে দেখবেন সদস্য হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যেহেতু জামাতে ছিলাম, আমি জানি ওখানে লেখা আছে যে একজন সদস্য হতে হলে তাকে ফরজ ওয়াজিব মেনে চলতে হবে, কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ তিনি শরিয়ার ফ্রেমওয়ার্ক মেনে চলবেন। এখন একটা সাধারণ দলের সদস্য হতে তার এই গুণাবলী লাগবে, কিন্তু সংসদ সদস্য হতে হলে এই গুণাবলী লাগতেছে না। তাইলে ঠিক আছে, সংসদ সদস্য বড় না সদস্য বড়? দলের সদস্য পদ বড়, কারণ সংসদ সদস্য পদ তো সে অনেকের পক্ষে দায়িত্ব পালন করবে। একটা ইউনিয়নের চেয়ারম্যান তো আরও, মানে আমি যদি বলি এগুলো অনেক বড় বড় রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটির জায়গায় সে বলছে যে একটা হিন্দু হইলেও আমি দিতে পারবো, সেই জায়গায় সে বলছে আমি অন্য দলের আরও 100 জনকে আমি ছেড়ে দিব, সিট ছেড়ে দিব। তাইলে এটা কিন্তু তার নীতির পরিবর্তন হচ্ছে না, এটা একটা কৌশলগত পরিবর্তন। আচ্ছা, এখন আপনি যখন নীতি পরিবর্তন না করে শুধু কৌশল পরিবর্তন করবেন, কৌশল পরিবর্তন করার মধ্যে লাভ হয়, অনেকে করে কৌশল পরিবর্তন, যেমন বিএনপিও করেছে। বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি দাবি করে। তো বিএনপি কিন্তু জামাতের সাথে কি করেছে? ঐক্য করেছে। আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের একেবারে নিজেকে সবকিছু মনে করে, সোল এজেন্ট মনে করে। আওয়ামী লীগও কিন্তু জামাতের সাথে বসেছে, জামাতের সাথে মানে আপনার এই জোটবদ্ধ আন্দোলন করার চেষ্টা করেছে, বা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জামাতকে গিয়ে ভোটও চেয়েছে জামাতের। এই কৌশল আপনাকে কতটুকু মানে বেনিফিট দিবে সেটা একটা প্রশ্ন। কারণ আপনি একটা কৌশল করে একটা জায়গায় চলে গেলেন, যাওয়ার পরে যেটা যেই রেসপন্সিবিলিটিটা আসে, যেমন আমি দেখি যেটা, সেটা হচ্ছে দেখবেন আমাদের আলেম ওলামাদের একটা পপুলার দাবি হচ্ছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক আছে, এবং জামাতও কিন্তু নীতিগতভাবে এই দাবির পক্ষে। এখন ধরেন কৌশল করে বিভিন্ন 100 সিট 150 সিটে কোয়ালিশন করে জামাত ক্ষমতায় চলে আসলো, আসার পরে যখন তার সামনে এই দাবিটা হাজির হবে, হ্যাঁ, তখন সে রাষ্ট্রীয় জায়গা থেকে কি বলবে? তার একটা হচ্ছে নীতির প্রশ্ন, নীতিগতভাবে তো সেই দাবির পক্ষে, এটার পক্ষে একমত, কিন্তু কৌশলগতভাবে রাষ্ট্রভাবে যে আপনি যেটা বলছেন পশ্চিমা চাপ নাকি মানুষের গ্রহণযোগ্যতা, এটার ব্যাপারে দেখা যাবে যে সে ডিসিশন নিতে তার জন্য কষ্ট হবে। বিএনপিকেও কিন্তু এই পরিস্থিতি ফেস করতে হয়েছে। বিএনপি প্রো ইসলামিক গ্রুপের সাথে বিএনপির সম্পর্ক, কিন্তু বিএনপির কাছে যখন এই দাবিটা এসেছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে, বিএনপি কিন্তু এটা মানে নাই, বিএনপি কিন্তু এটার পক্ষে ছিল না। ফলে ওরা বলেছে হ্যাঁ আমাদের সমর্থন নিয়ে তোমরা ক্ষমতায় আসছো, এসে আমাদের দাবি মানো না। জামাতকে এই ধরনের অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে। সেটা অবশ্যই জামাত কীভাবে সেটা ফেস করবে, এটা মানবে না, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি যেটা আমি দেখতে পাচ্ছি, আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। যে কোনো কিছুকে, ধরেন জামাতের মতো একটা দল কট্টর হয়ে থাকুক, এটা তো আমরা কেউ চাই না। আমি বলতেছি আমাদের দেশের মানুষ তো জামাতকে চায় যে জামাত একটা মানে উদার দলে পরিণত হোক, এবং এটা জামাত হচ্ছেও। এটাতে আপনি দেখবেন সাধারণ জনগণ খুশি।
হুম। কিন্তু দলের ভিতরে এটা নিয়ে প্রশ্ন তৈরি হবে। হুম। দলের ভিতরে কেন প্রশ্ন তৈরি হবে? একজন লোক বলবে যে আমি দীর্ঘদিন চেষ্টা করেও পার্টির সদস্য হতে পারছি না, আর ওই যে মিস্টার বাবু বিধানচন্দ্র সেন বা বাবু অমুক উনি পার্টির হয় কিভাবে, ওনাকে আমরা কিভাবে প্রার্থী দেব? মানে এই প্রশ্নগুলো দলের মধ্যে আসবে। তার জনগণকে যখন আপনি ভোট দিতে বলবেন, কারণ জামাত এতদিন বলছে ক্ষুধাভীরু লোককে ভোট দিতে হবে, জামাত এতদিন বলেছে যে আপনার সৎ ও যোগ্য ন্যায়বান নামাজি লোককে ভোট দিতে হবে। সে যখন একটা বেনামাজি লোককে সে যখন ওই যে তার ইয়াতে স্থান দিবে, তখন এটা তার কর্মীরা তাকে প্রশ্ন করবে। এই জায়গাটায় নীতিগত জায়গায় সে এক মিনিট সময় আছে জাস্ট এই বিষয়ে। আমি ক্লোজিং রিমার্কসটা হচ্ছে, এই এক লোক গ্রামে বলে যে এইরকম একটা কাপ নিয়ে গেছে যে আমাকে 200 গ্রাম তেল দাও। তো তেল দিয়েছে, তো তেল দেওয়ার পরে বলছে একটু ফাও দিবা না? তো এটাকে কাপটাকে উল্টে, কাপের নিচে কিন্তু একটু গর্ত আছে, তো সেটা উল্টাইয়া ধরছে ফাও ওখানে দেন, তো পুঁজিটাই পড়ে গেছে। তো প্রথম যে 200 গ্রাম তেল নিয়েছিল ওইটা পড়ে গেছে নিচে। তো এখন না আমি আপনাকে বলছি যে আমি সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই ফাও যেটা আছে এটা প্রত্যেকের একটা রাজনৈতিক দলের একটা নিজস্ব পুঁজি, এটা হলো তার আদর্শ। এই ফাও নেওয়ার চিন্তায় যদি পুঁজিটা হারিয়ে ফেলেন, তাইলে কিন্তু আমি মনে করি এটা বিপজ্জনক একটা আইডিয়া। আর সর্বশেষ আমি একটু যুক্ত করতে চাই যে আমার ভাইয়েরা, যে তরুণ ভাইয়েরা, দেখুন আসিফ আহমদ সজীব ভুঁইয়া তার থানায় 450 কোটি টাকা নিয়েছেন উন্নয়ন বরাদ্দ। আর এখানে আমি আরেকজন নাম বাদ দিয়ে দিলাম, পিরোজপুর জেলায় 13 কোটি টাকা, খাগড়াছড়ি 14 কোটি টাকা, কক্সবাজার 16 কোটি টাকা, জয়পুরহাট 17 কোটি টাকা, রাঙ্গামাটি 16 কোটি টাকা। তো এখানে 13 থেকে 17 কোটি টাকা নিয়েছে এক একটা জেলা। তো এখানে আমি বলতেছি যে হাসিনাকে তাড়ালাম যে বৈষম্যের কথা বলে, আপনারা আজকে সেই বৈষম্যটা করছেন কিভাবে? যে একটা জেলা পায় 13 থেকে 15 কোটি টাকা, আর আপনার এক উপজেলায় নিচ্ছেন 450 কোটি টাকা, 40 গুণ বরাদ্দ। আমরা একেবারে শেষ, আমাদের সময় শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।